সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মেজর জেনারেল কবিরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি হওয়া পরোয়ানার পর থেকেই আলোচনায় মেজর জেনারেল কবির আহমেদ। 22 অক্টোবর ডেডলাইন, আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? দিবালোকের নয় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনূস সরকারের মেয়াদ বাড়বে। সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দী, জামাত নাকি তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। দর্শক, সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি অবাক হতে বাধ্য হবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। 22 অক্টোবর ডেডলাইন, আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে। আমরা যদি শুরু থেকে শুরু করি, আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেনও না। তিনি যা করতেছেন, তিনি একটা সমঝোতা করার চেষ্টা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে, যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘুদণ্ড পায়। এখন লঘুদণ্ড কিভাবে? সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে, অথবা এমন কোন আইনের কোনো বিশ্লেষণ আছে কিনা যেটা দ্বারা বলা যায় যে তারা তো সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন, তারা তো ইচ্ছা করে অপরাধ করেননি, বাট শাস্তি পেতেই হবে, কিন্তু দণ্ডটা একটু লঘু করা যায় কিনা। এবং এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা তারা অলরেডি বুঝে গিয়েছেন যে ওয়াকার তাদেরকে বাঁচাবেন না। এবং ঠিক এই কারণেই মেজর জেনারেল কবির তিনি আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য বেরিয়ে যান এবং তারপর তিনি বর্ডার ক্রস করে ভারতে চলে যান, যেটা কিন্তু সেনাবাহিনী জানতো না। আবার আরেকজন দেখলাম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন কারণ তার মন ভালো না। তিনি বিচার কার্যে শঙ্কিত। বিচার হলে তার কি হবে, কি শাস্তি হবে, সেই চিন্তায় তিনি ট্রমাটাইজ হয়ে গিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন এবং তার পরিবার ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন, তার ছোট ভাই, তার বোন, তার বন্ধুরা, যে উনি নাকি নির্দোষ। আমার প্রশ্ন যে 2021 সালে যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে আপনার ভাই এই ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার তিনি মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছিলেন, তখন তো আপনারা কিছু বলেননি। তখন তো এই যে মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছেন, এটাকে পুঁজি করে হাসিনাকে বলেছেন, দেখুন আপনার জন্য আমরা মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছি, আমাদেরকে রিওয়ার্ড করুন। তখন কিছু বলেন নাই। এখন যখন বিচারের মুখোমুখি হবে, এখন আবেগ ঘন বক্তব্য। যেই মোস্তফা সরোয়ার এই গুম খুনের সঙ্গে জড়িত, যেটা আমেরিকা ইনভেস্টিগেশন করেই কিন্তু তাদের উপর স্যাংশনটা দিয়েছিল, এখন উনি সিএমএইচে ভর্তি হয়েছেন ট্রমাটাইজ। আরেকজন আছেন সারোয়ার বিন কাশেম, তিনি একসময় র্যাবের মুখপাত্র ছিলেন, তার কপালে কালো দাগ আছে নামাজ পড়তে পড়তে। তার আত্মীয় স্বজনও ফেসবুকে আবেগ ঘন পোস্ট করেন যে আমাদের আত্মীয় সারোয়ার বিন কাশেম নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, এই সেই বিভিন্ন কথাবার্তা। এখন কারো কোনো দোষ নেই, এখন সবাই নির্দোষ, কারণ তারা বুঝে গিয়েছেন যে জেনারেল ওয়াকার তাদেরকে সেভ করবেন না। এবং জেনারেল ওয়াকার নিজেই হচ্ছেন ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, তিনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন, তিনি ক্লান্ত হয়ে পড়েন। তার কথা হচ্ছে সরকার আমাকে যে কদিন রাখে আমি থাকবো, না রাখলে চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু যে কদিন আছি আমার দায়িত্ব পালন করে যাব। আমি কখনোই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মুখামুখি সংঘাতে যাব না, আমি সমঝোতার মাধ্যমে চেষ্টা করব। এখন বাকি আছে আর 5 দিন। কি করবেন তিনি? এবং দেখুন, ওয়াকারুজ্জামানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই, কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেশার আছে যে এইসব অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি প্রেশার দিয়েছে, যেটা এখনো ভিজিবল না, কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে। সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত, কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর, তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন। প্রথম আলোর খবর, বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে
জবাবদিহিতা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুমের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এবং আরো বলা হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম এবং নির্যাতন সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2টি মামলা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে। এইসব ঘটনা যথাক্রমে টাস্ক ফোর্স ফর ইন্টারভেনশন সেল TFIC এবং জয়েন্ট ইন্টারভেনশন সেল, যেটা আয়নাগর বলা হয়, JIC-তে সংগঠিত হয় বলে অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল এই মামলাগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাবেক সেনা কর্মকর্তা হলেও বর্তমান সেনা কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং এর মধ্যে DGFI এর কয়েকজন সাবেক মহাপরিচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তারা রয়েছেন। এবং আরো বলা হয়েছে যে গত শনিবার সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে তারা বিগত সরকারের আমলে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত 1 ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য সেনাবাহিনীর ওই কর্মকর্তাদেরকে একটি উপযুক্ত, খেয়াল করেন, উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা খুব গুরুত্বপূর্ণ। মানে জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে যে এই যে তোমরা এই অভিযুক্ত কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নিয়েছ, এটা যথেষ্ট না, এবং তাদের বিচার যে বলতেছো যে সামরিক আইনে হবে, এটা যথেষ্ট না। হেফাজতে থাকা 15 জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি? তার মানে জাতিসংঘ স্পষ্ট বলেছে যে এই সেনা আইন, সেনা হেফাজত, এগুলি আমরা মানি না, তাদেরকে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি। অনেকেই আমাকে সেনাবাহিনী সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন। অনেকেই জানতে চান যে সেনাবাহিনীতে আসলে কি হচ্ছে। কেউ কেউ খুব স্পেসিফিক জিজ্ঞেস করেছেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দী, জামাত নাকি তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে। আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে, বা ওয়াকার বা সেনা ব্যাকড কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে। এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই, এটা বুঝতে কারো অসুবিধা হয় না। পরিস্থিতি থমথমে, পরিস্থিতি গুমট, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এরকম নিউজ কিন্তু আমরা নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করি। এ সকল নিউজ কিন্তু বড় বড় চ্যানেলগুলোতে কমই প্রকাশ পায়। দর্শক, সেজন্য আপনাদের সামনে তুলে ধরি যেন আপনারা আসল তথ্যগুলো জানতে পারেন। দর্শক, অবশ্যই এ সকল নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।